আমি জানি এরকম উত্তর আসবে, যাই হোক। হ্যাঁ, টেকনিক্যাল মানে আপনি না, ডেঞ্জারাস। আমরা আসলে একটা আড্ডার মধ্যে ছিলাম, আমি কি পারলাম সবকিছু অ্যাভয়েড করে? না, আপনি খুবই একদম 100% ভালো কিছু হলে সে তো মানুষ হয় না। দারুণ কথা বললেন। সে তো অন্য কিছু হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু সিনেমার ভেতর দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছি বা করছি দীর্ঘ কয়েক মানে কত বছর বলবো, বাংলাদেশের সিনেমার ইতিহাসে বা আমাদের কিছু কিছু চিন্তা ধারণার জায়গা থেকে হিরো মানেই হচ্ছে সে সব কিছু পজিটিভ, আর তার বিপরীতে একজন ভিলেন থাকবেই। তা আমার মনে হয় না যে এই তুফানের বিষয়টা আসলে ওই রকম। এটা কি তুফানের কন্টিনিউটি দেখছি কিনা এটা আমি জানি না, ডিরেক্টর কি করবেন আমাকে নিয়ে এটা জানি না। কিন্তু আমরা হয় কি অনেক সময় নোংরা পলিটিক্সের কারণে নিজেদের অনেক ডিরেক্টরই হয়তো একই স্ক্রিনে আমাকে আর মোশাররফ অথবা আমাকে আর নিশোকে হাজির করতে চান না, বা হয়তো আমার একই ধরনের চরিত্র নিয়েই হয়তো বা দর্শকের সামনে ডিরেক্টররা হাজির হন যে ও আচ্ছা চঞ্চল ভাইকে এই ধরনের চরিত্র দেখেছি, আরও ওই রকম চরিত্র লিখে নিয়ে আমার সামনে হাজির হলো, কিন্তু ওই চরিত্রগুলো করতে আমি একই সাথে আপনার বা সাকিব আপনার কলিগদের ছবি রিলিজ হলে অন্যকে যখন পাবলিক ডোমেনে গালি দেয় আপনি নিশ্চয়ই খুশি হন না? অবশ্যই খুশি হয় না, কিন্তু এটা নাকি একজন আরেকজনকে খুব প্ররোচিত করে ফ্যান ক্লাব দিয়ে প্ররোচিত করে এগুলো করা হয়। এখন আমার কাছে মনে হয় কি যে ফ্যান ক্লাব যারা আসলে একটু উগ্র আচরণ করে অনেক সময়, এটা করার দরকার নেই। আচ্ছা, এখন কেউ কেউ ভাবতেই পারেন যে হয়তো আমার ফ্যান্সরা অনেকে মনে করতে পারেন যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা, যেটা আমি কখনোই বিশ্বাস করি না। চঞ্চল ভাই, সুপারস্টারের সংজ্ঞা কি? সুপারস্টার বলতে আসলে কি বলবো, যে মানে সর্বোচ্চ দর্শকের সর্বোচ্চ ভালোবাসা যিনি পান, সর্বোচ্চ পরিচিতি যার, সেটাই। ওজন বা কোনো মাপকাঠি আছে কিনা? ওজন তো অবশ্যই আছে, অবশ্যই থাকতে হবে, কারণ একজন সুপারস্টার হতে গেলে তো তার সেই কোয়ালিটিটা থাকতে হবে। দর্শক মানে মাছ পিপুল তো এমনি এমনি তাকে পছন্দ করবেন না তার কাজ দেখে, তার কোয়ালিটির কারণে, তার সেই কোয়ালিটিটা তো অবশ্যই থাকতে হবে। মনোগামী আপনি এবং আপনার ছেলে কাজ করলো, কেমন লাগলো? 2 লাইনে যদি বলেন। আমার ছেলের প্রথম অভিনয় মনোগামীতে, এবং ও নিজেও জানতো না আগের দিন রাত পর্যন্ত যে ওকে অভিনয় করতে হবে। কিন্তু ফারুকি ভাই একটা অনেক এ ব্যাপারে অনেক ইয়ে আছে যে 3 দিন শুটিং করার পর আমার ছেলের চরিত্রে যার অভিনয় করার কথা, তখন আমি ফারুকি ভাইকে যখন বললাম যে এই ছেলেটা কি আসলে ওর যে ডায়ালগ বা ইমোশনস আছে সে পারবে, তখন কথা প্রসঙ্গে ফারুকি ভাই বললেন যে আপনার ছেলের বয়স কত, ও কোন ক্লাসে পড়ে? তখন আমি বললাম, তখন বলে যে তাহলে তো আমরা শুদ্ধকে এই ক্যারেক্টার নিতে পারি। আচ্ছা, এইভাবে আর কি কাজে সংযুক্ত বা সম্পৃক্ত হওয়া। এবং ও এটা আমার জন্য এক্সট্রা একটা প্রেশার ছিল, আমি এর আগেও বলেছি যে আমি আসলে কখনোই আমার শুটিংয়ে মিনিমাম কোনো আমার কনসেন্ট্রেশন ব্রেক হোক এটা আমি চাই না, যে কোনো কারণে, সেটা খাবার দাবার থেকে আচার আচরণ থেকে শুরু করে। আচ্ছা, অনেক আর্টিস্ট কিন্তু আছেন যারা তাদের ঠিকমতো সার্ভিস না দিলে সেটে তিনি অভিনয়টা ঠিকমতো করেন না, অথবা বেরোয় চলে আসেন, রাগারাগি করে। কিন্তু আমি কিন্তু খাই না খাই, আমার চাওয়া পূরণ হোক বা না হোক, সেটা একটা পার্ট, আমি সেটা বলি যে আমার এই সমস্যা হচ্ছে, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই আমি আমার কাজটা ঠিকমতো করে আসি। আমি বেসিক্যালি ফলো করি চঞ্চল চৌধুরী, কারণ উনি মেথড অ্যাক্টর, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে নিজেকে পাল্টান, আমি পাল্টানোর চেষ্টা করি, এবং তার 3টে ছবিতে দেখা গেছে এক একটা চরিত্র এক এক রকম। রাজের এই জায়গাটায় আপনি কিছু বলতে চান? আমার খুব ভালো লেগেছে এই যে একই ঈদে রাজের 3টা ছবি এবং 3 ধরনের চরিত্র, এটা আমি খুবই খুশি হয়েছি। এবং রাজের সঙ্গে আমার কথা হয়েছে এই ব্যাপারে, এবং রাজকে আমি বললাম যে একই ঈদের তোর এই 3টা চরিত্র 3টা ছবি একই ঈদে রিলিজ হলো, এটা বোধহয় একটু ঝামেলা হলো, একটু পরপর হলে পরে ভালো হতো। এটা কি তুফানের কন্টিনিউটি দেখছি কিনা এটা আমি জানি না, ডিরেক্টর কি করবেন আমাকে নিয়ে এটা জানি না। এটা হচ্ছে আমি আমার আগের যে কাজগুলো, লাস্ট যে কাজটা করেছি ওই কাজটা শেষ হওয়ার পরের দিন এসে চুল টুল কেটে একদম শেপ টেপ করে আমি আমার নিজের চরিত্রে ফিরে এসেছি। এটা হয়তো আমি বলা হচ্ছে আপনি ভিলেন, ওইটা আমি জানি না। এটাও জানি না নাকি বলতে চাচ্ছেন না আপাতত? না, এটা ভিলেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যদিও স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু এটা ভিলেন কি এটা আসলে এই কয়দিন আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে, যে আমি ভিলেন হিসাবে শাকিব খানের সিনেমায় ভিলেন হিসাবে আমি অভিনয় করছি,
আমাদের একটা ফরম্যাটেড কিছু ধারণা হয়ে গেছে যে একটা সিনেমা হলে পরেই সেখানে হিরো থাকবে, সেখানে ভিলেন থাকবে, এন্ট্রিও থাকবে। ওই জায়গা থেকে আমাদের বোধহয় একটু নতুন কিছু। কারণ আমি আর একটা কথা বলে দিই, আমরা কি শিখেছি ছোটবেলা থেকে সিনেমা দেখতে দেখতে, অধিকাংশ সিনেমা, সব সিনেমার কথা না, যে হিরো সে সব কিছু পারে, সে হচ্ছে মানে সর্বক্ষেত্রে সৎ। কিন্তু বাস্তবে তো আসলে সেটা হয় না। একটা মানুষের মধ্যে 98% ভালো থাকলেও 2% হলে পরে ওই মানুষের মধ্যে কিছু নেগেটিভ কিছু থাকতে পারে। 100% ভালো কিছু হলে সে তো মানুষ হয় না। দারুণ কথা বললেন। সে তো অন্য কিছু হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু সিনেমার ভেতর দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছি বা করছি দীর্ঘ কয়েক মানে কত বছর বলবো, বাংলাদেশের সিনেমার ইতিহাসে বা আমাদের কিছু কিছু চিন্তা ধারণার জায়গা থেকে, হিরো মানেই হচ্ছে সে সব কিছু পজিটিভ, আর তার বিপরীতে একজন ভিলেন থাকবেই। তা আমার মনে হয় না যে এই তুফানের বিষয়টা আসলে ওই রকম। আপনি ফিল্মে খুবই ব্যস্ত এবং খুবই চাহিদা সম্পন্ন হয়ে পড়ছেন, অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আস্তে আস্তে আপনি একেবারেই কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন কিনা? আমি টেলিভিশনের কাজ একটু কমিয়েছি, কারণ একই ধরনের কাজ, একই রিপিটেশন, সব কিছু মিলিয়ে বাজেট টাজেট মিলিয়ে একটু সমস্যা হচ্ছিল যে সময়টা দেই। আর এখন তো একটু বয়সও হয়েছে, এখন তো আসলে সব কাজ করা যাবে না, কারণ কয়দিনই বা বাঁচবো, যা করি একটু ঠিকঠাক কাজ করব এই চিন্তা থেকে ওটিটিতে একটু বেশি কাজ করা হয়, ওটিটি প্ল্যাটফর্মে। আর সিনেমা, তারপরে সিনেমা, আর টেলিভিশনের কাজ একটু কমিয়ে দিয়েছি মানে ওই কারণে, যে কারণে বললাম যে খুবই মানে একদম আমি 100% বলছি না যে সব কাজ খারাপ হয়, টেলিভিশনেও ভালো কাজ হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কম। হয়তো আমার একই ধরনের চরিত্র নিয়েই হয়তো বা দর্শকের সামনে ডিরেক্টররা হাজির হন যে ও আচ্ছা, চঞ্চল ভাইকে এই ধরনের চরিত্র দেখেছি, আরো ওই রকম চরিত্র লিখে নিয়ে আমার সামনে হাজির হলো, কিন্তু ওই চরিত্রগুলো করতে আমি। তো কারাগারের পরে রুমির ডাইমেনশনটা আপনি কেমন রিয়াকশন পেলেন? ভালো। আর 100% ভালোটা যে কেউ যদি বলে যে পুরোটা 100% আমি ভালো পেয়েছি, এটা মিথ্যা কথা। আচ্ছা আচ্ছা। কারণ এখন দর্শক নানাভাবে কারাগারের তুলনায় কম বেশি আমি বলতে পারবো না, কারণ এটা বলতে পারবো হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে রিলিজ হয়েছে ওনারা ওনাদের হিসাব নিকাশ করে, আমি বলতে পারবো না, আমার কাছে ডেটা নেই। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে প্রত্যেকটা শিল্পী, অভিনেতা তার নতুন নতুন ডাইমেনশনের জন্য কাজ করে, নতুন গল্প, নতুন চরিত্রের জন্য কাজ করে। এখন আগের থেকে এখন কতটা পার্থক্য হয়েছে সেটা আমরা সমসাময়িক সময় আমরা স্ক্রিনে তাকালে আমরা দেখতে পারবো। যেমন এই চরিত্রটি দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে না হয়েছে সেটা যদি আগের কাজের সঙ্গে মেলানো হয়, আগের কাজের সঙ্গে দর্শকের কি ভাগ ছিল, দর্শক কিন্তু এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে, কারণ পরিবর্তন হয় কিন্তু দর্শকের এখন জনরা। হ্যাঁ, একদম তাই। কারণ কারাগার থেকে আজ থেকে, কারাগার আমি যে 2 বছর আগে 22 সালে করেছি, ওই 2022 সালের যে দর্শকের মেধা, মনন বা যে বয়স ছিল, ওটা কিন্তু আবার শিফট হয়ে কিন্তু 2024 সাল এখন। এটা কিন্তু চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে কিন্তু শিফট হয়। 2009 সালে মনপুরা যে দর্শক দেখেছে, সেই সময় মনপুরা সুপারহিট ছিল, সেই দর্শক এখন কোন ধরনের কাজ পছন্দ করে। তার মানে আমরা কিন্তু একটা মাপকাঠি দিয়ে প্রত্যেক বছরের কাজকে আসলে বিচার করতে পারবো না, প্রত্যেকটা কাজকে বিচার করতে পারবো না। চমৎকার। দম কবে আসছে সেটা বলে যান আজকে? দম এই বছরের শেষের দিকেই হয়তো শুটিং শুরু হবে। আচ্ছা। সেটার কাজ চলছে, প্রি প্রোডাকশনের কাজ চলছে। আর আমার সামনে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে পদাতিক। এই পদাতিকটা হয়তো আগামী 1-2 মাসের মধ্যে হয়তো রিলিজ হবে, এটা আমি আন্দাজ করে বললাম। তারপরে দমের কাজ শুরু হবে এই বছরের শেষে। একটা বোকাশোকা প্রশ্ন করি, সেটা আফরান নিশো সুরঙ্গের পরে নাকি আপনি আর শাকিব খান মিলে এসবিএফ এবং শাহরিয়ার শাকিলকে জ্যাম লাগিয়ে দিয়েছেন, এর জন্য আমি না আফরান নিশো আর কোনো শিডিউল পাচ্ছে না। এটা এখন একটা কথা বলি, এটা খুবই চর্চিত একটা কথা। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম মনপুরা, আয়নাবাজি, মনের মানুষ বা দেবী বা আমার যে সিনেমাগুলো আছে, সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে লোডগুলো আমার একার উপর পড়ে যাচ্ছে। আমার কলিগসরা আরো কেউ এসে এই জায়গাগুলো একটু ভাগাভাগি করুক। আমি তো 2 বছর পর কাজ করি, তো নিশো সাকসেস আপনার আনন্দ। তার মানে আমার গ্যাপে যদি নিশো অথবা মোশাররফ অথবা অপূর্ব বা যে কেউ বা রাজ, যে কেউ যে কোনো সিনেমা, ভালো সিনেমা নিয়ে আসে, আমার চাইতে খুশি কেউ হবে না। বাহ,
এটা আমি চাই, এটা হচ্ছে সিনেমার, আমার বাংলাদেশের সিনেমার জন্য। এটা তার মানে বাংলা সিনেমা আপনারা কেউ ফিল্ম পলিটিক্স করেননি? ভাই আমি পলিটিক্স কেন করবো, আমি অভিনয় করি, এটা আমার কাজ। কিন্তু আপনার আফরানের এই যে গ্যাপটা আপনার কাছে মনে হলো যে আমার মনে হয় কি আমি আন্দাজ করতে পারছি ও বড় কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে, এবং আশেপাশে যতটুকু আমি কানাঘুষা আমি শুনতে পাচ্ছি যে ও এমন কিছু নিয়ে আবার হাজির হবে। এটা সবই ট্যালেন্টেড অ্যাক্টর। ডেফিনেটলি আমি মোশাররফ আমার খুব কাছের বন্ধু, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, খুব ট্যালেন্টেড অ্যাক্টর। মোশাররফ বলি, অপূর্ব বলি, নিশো বলি, রাজ বলি, বা আরও যারা পরে পরে আছে, আমাদের জুনিয়র যারা আছে, অনেকেই অনেক মেধাবী অ্যাক্টর। কিন্তু আমরা হয় কি অনেক সময় নোংরা পলিটিক্সের কারণে নিজেদের অনেক ডিরেক্টরই হয়তো একই স্ক্রিনে আমাকে আর মোশাররফ অথবা আমাকে আর নিশোকে হাজির করতে চান না, একটা বিভেদ তৈরি করে রাখেন। রাইট, এটা উচিত না। কথায় কথা বাড়ে আমাদের সঙ্গে নিজেদের যে পার্সোনাল রিলেশন, এটা যদি আপনি কখনো যদি দেখেন, কখনো যদি দেখা হয়, আমি দেখি, জানি বা বিশ্বাস করি, কিন্তু মানুষ তো আসলে অন্যভাবে গল্পটা নেয়। এটা মানুষের কাছে এটা পৌঁছানো হয় এক ধরনের মানে জাল বোনা হয়। এনজয় করেন আপনি? এনজয় করি না। আপনি হুব্বা দেখেন, এটা এনজয় করবে কিন্তু মানুষ। বাহ, ওই যে কিন্তু আমি অবশ্যই হুব্বা দেখতাম ঢাকা থাকলে। আমি তো আমার স্ত্রী সন্তান তো হুব্বা দেখেছে। রাইট, ইভেন এই ঈদে আমাদের ফ্যামিলির যারা আমরা দেখতে চাই, সবার কিন্তু ডিসিশন ছিল আমরা 4 থেকে 5টা সিনেমা আমরা অবশ্যই দেখব। আচ্ছা আচ্ছা। এবং সেখানে শাকিব খানের সিনেমা, সেখানে রাজের সিনেমা, সেখানে আর যতগুলো সিনেমা আসছে সবগুলো সিনেমা আমরা দেখতে চেয়েছি। আমি আসলে দীর্ঘালাপে অভ্যস্ত, এই জন্য বারবার প্রশ্ন বাড়তে থাকে। কাজল রেখা চঞ্চল চৌধুরীর কারণে ব্লকবাস্টার হলো না? না 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 না, ও আমি কাজল রেখার কথা বলতে ভুলে গেছি। কারণ গিয়াসউদ্দিন সেলিম বলেছে যে এটা মনপুরার পরের ছবি আমার, কিন্তু মনপুরা যা করেছে তার কিছুই হয়নি মানে ব্যবসায়িকভাবে। এটা কি চঞ্চল চৌধুরী ইএসপি? না, এটা আমার মনে হয় না। এটা আমি নাই বলে, কারণ কাজল রেখার যে চরিত্রে হয়তোবা আমি নিজের স্বপ্ন দেখতে পারি যে ওই চরিত্রে আমি অভিনয় করতে পারতাম, আমার তো সেই বয়স, আমার সেই শারীরিক গঠন অথবা চেহারা রূপে ধারণ করেছেন আমি জানি না, সেটা জানি না। হয়তো সেলিম ভাই সেই ডিরেক্টর যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন তাকেই নেন, কাস্টিংটা তাকেই করবেন। সিলেকশনটা ভুল ছিল, মানে চঞ্চল চৌধুরীর মতো কেউ নাই বলেই না। না আমার কি মানে ব্যবসায়ী ভাই ফেল আমাকে সেলিম ভাই পিটাবে, তারপরে বলছি যে মনপুরা তো হয় নাই, মানে এটা চঞ্চল চৌধুরীর কারণে। ওই যে আমি বললাম যে কোনটা আসলে আবার মনপুরা হবে কিনা, আবার আয়নাবাজি হবে কিনা, এটা আসলে সময় তো আসলে বললাম না। আমি জানি এরকম উত্তর আসবে, যাই হোক। হ্যাঁ, টেকনিক্যাল মানে আপনি না, ডেঞ্জারাস। আমরা আসলে একটা আড্ডার মধ্যে ছিলাম, আমি কি পারলাম সবকিছু অ্যাভয়েড করে? না, আপনি খুবই একদম সিংমাসের মতো ধরি মাছ নাচুই পানি। রাইট। প্রিয় দর্শক, আমরা আসলে নিউ ইয়র্কে একটা দাওয়াতে আসছি এবং এই আড্ডা চিটচাটটা খুবই অল্প সময়ে হওয়ার কথা ছিল, তারপর আমি দীর্ঘায়িত করেছি। আপনার দর্শকদের উদ্দেশ্যে শেষে, আমার নাম তানভীর তারেক। তানভীর তারেক, এনার সঙ্গে আমার অনেক ধরনের সম্পর্ক, কখনো অভিমানের, কখনো ভালোবাসার, কখনো বন্ধুত্বের, কখনো মাঝরাতে গালাগালি, অনেক কিছু হয়। কারণ তার স্ট্যাটাসের উপর নির্ভর করে আমি তাকে অনেক রাতে টেক্সট করে অনেক ধরনের কথা বলি। তারপরেও সর্বোপরি এই মানুষটাকে আমার ভালো লাগে। এবং ঠোঁটকাট একটা মানুষ। ঠোঁটকাট মানে কি, ঠোঁট এমনি ঠিকই আছে, মানে কথাবার্তা অনেক স্ট্রেট কাট বলেন, এটা খুবই ভালো তার কথাবার্তা আমার। এবং শুধু আমি এই আসনে বসে আছি দেখে যে উনি আমাকে এই প্রশ্নগুলো করছেন, নট দ্যাট। এই আসনে যে কেউ বসলে পরে তাকে নিয়ে উনি নানান ধরনের কথা বলবেন, এবং সেই জায়গা থেকে সে কিভাবে আসলে উত্তরটা দেবেন এটা তার দায়িত্ব। এবং আমি এই প্রশ্নগুলো আমি আসলে পছন্দ করি, কারণ উনি যে প্রশ্নগুলো করলেন এই প্রশ্নগুলো সচরাচর কেউ করে না নানান কারণে। কিন্তু আসলে এই যে কথাগুলো বলার পর মনে হলো যে আসলে আমরা এক, আমাদেরকে নানানভাবে আসলে আলাদা করা হয়, এই করার দরকার নেই। ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম, বা ওনার উত্তরের মানে প্রশ্নের উত্তরে আমি সেই জবাবগুলো দেওয়ার চেষ্টা করলাম। এই মানুষটার জন্য অনেক শুভকামনা। আর আপনাদের জন্যে আমার শুভকামনা তো বটেই, চাওয়া একটাই যে আমরা অনেক কষ্ট করে নানান পরিস্থিতি, নানান ধরনের বাধা বিঘ্নের ভেতর দিয়ে আমরা অনেক সময় অনেক কাজ করি, সেই কাজগুলো দেখবেন। দর্শক হিসাবে আমরা চাই যে আপনারা আমাদের অনেক প্রিয় এবং ভালো দর্শক হয়ে যান, কারণ অনেক সময় আমাদের অনেক ভালো কাজ আপনাদের কাছে ঠাঁই পায় না, সেটা যেন না হয়। কারণ আমরা একটা কথা আছে, হুজুগে বাঙালি, এটা হওয়ার দরকার নেই। আপনার নিজস্ব বিবেচনা শক্তি, আপনি যে কারো ভক্ত হতে পারেন,
আমরা যারা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই কেউ না কেউ কারো ভক্ত। তা ভক্ত মানে এই নয় যে শুধু তার কাজই দেখে তারই গুণগান করবেন, তার মন্দেরও জয়গান করবেন, সেটার দরকার নেই। যে যখন ভালো কাজ করে সেই কাজের প্রশংসা করবেন, সেই কাজের সঙ্গে থাকবেন। তাহলে আপনি যাকে সাপোর্ট করেন বা আপনার যে প্রিয় যে অভিনেতা বা প্রিয় যে মানুষটি, এটা তার জন্য অনেক মঙ্গলময় কিছু হবে। ভালো থাকবেন সবাই। চমৎকার, আমার কথাগুলো আসলে চঞ্চল ভাই সুন্দর করে বলে দিয়েছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ। ও মাই গড, তানভীর